This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ওই লরেন্স অফ আরাবিয়ার সেই সময় আর তার থেকে আজকের দিন একই তো, সেম পতনের গল্প। আমেরিকা আর আল কায়দা দুটো শক্তিই তো বাশার আল আসাদের বিরুদ্ধে রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোথায় আছেন কেউ জানে না। এবার বাকি দেশগুলোর অবস্থা দেখুন। ইসরায়েলের 3 দিকের সীমান্তই স্পর্শকাতর হয়ে বসে গেছে। তারা এখন নিজেদের ওই গোলান হাইটস সেটাকে কোনো রকমভাবে বাঁচাতে ব্যস্ত। তুরস্ক আসাদের বিপক্ষে, কিন্তু একই সঙ্গে আবার তার বিদ্রোহীদের বিপক্ষে, তার বিরোধী যারা তাদেরও বিপক্ষে। কি অদ্ভুত অবস্থা। সিরিয়া না, মানে সত্যি কথা বলতে কি, আন্তর্জাতিক যাবতীয় হিসেব নিকেশ একদমই বলে না ঘেঁটে হয়ে যাওয়া, তাই হয়েছে। কিন্তু আমরা কেন হঠাৎ দূরবীন লাগিয়ে অত দূরে দেখছি? আমাদের এখানে ইস্যু কি কিছু কম পড়ি আছে? ঘরের কাছেই এ সমস্যা নেই, আছে। আসলে কি জানেন, ওই ভূমধ্যসাগরের তীর থেকেই তো আমাদের ওই মৌসুমি বায়ুটা আসে। তার বাইরে ওই ভূমধ্যসাগর নিয়ে আমাদের বেশি ভাবনা চিন্তা লেনদেন কিচ্ছু নেই। ভূমধ্যসাগর আসলে আন্তর্জাতিক বাণিজ্যিক রুট, আর সেই জন্যই তার আশেপাশে যে দেশগুলো রয়েছে না, তাদের প্রভূত পরিমাণ গুরুত্ব রয়েছে। ওই যেরকম দেখবেন আমাদের বাইপাস অথবা ওই মেট্রো স্টেশনগুলোর কাছে ফ্ল্যাটের দাম যেরকম খুব বেশি হয়, কারণ যোগাযোগ বেশি, যাতায়াত সহজ, একটা অবস্থানগত ব্যাপার থাকে না, ঠিক সেই কারণেই, অবস্থানগত কারণেই ওই দেশগুলোর, ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোর রাজনৈতিক মূল্যটা অপরিসীম। আর তাই নিয়ে কারা টানাহেঁচড়া করে, যারা চিরকাল করে এসছে, ওই পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলো। আর তারপর দেখুন তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ সমৃদ্ধি সব কিছুই তো সিরিয়ায় রয়েছে। সিরিয়া অদ্ভুতভাবে এই সমস্ত দিক থেকে মানে কি বলবো, ধনী দেশ বলতে পারেন প্রাকৃতিক সম্পদে। অতএব সিরিয়ার মানুষদের জন্য পশ্চিমী বাবুদের প্রাণ কাঁদে, কিন্তু আমাদের প্রাণ কাঁদছে কেন? কারণ সিরিয়া আমাদের চলমান ভবিষ্যৎ। আজ দেখাচ্ছি, ভবিষ্যতে হয়তো দেখবেন, আর দেখবেন মিলিয়ে নেবেন। সিরিয়ায় আজ যা হচ্ছে তা দেখে আমরা হয়তো দুটো প্রশ্ন আপনাদের সামনে তুলে দিতে পারি, উত্তরটাও খুঁজে দেব, মিলিয়ে নেবেন। এক, এই উপমহাদেশের 13 বছর পর কি হতে চলেছে বলুন তো, কী চেহারা হবে? আর 2, উপযুক্ত রাজনৈতিক বিকল্প ছাড়া যদি স্বৈরতন্ত্রের পতন ঘটানো হয়, তাহলে তার ভবিষ্যৎ কি? দুটো প্রশ্ন, উত্তর একটা। দেশ মৌলবাদীদের হাতে গিয়ে পড়ে। এটা আমরা সিরিয়ায় প্রথম দেখেছি। ভবিষ্যতে বুঝতেই পারছেন, 2011 সালে ওই বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। সেখানেও ইন্ধন যথারীতি যারা দিয়ে থাকে তারাই দিয়েছিল আমেরিকা। সেবার রাশিয়া আসাদের পাশে ছিল, তাই পড়তেও কোনো রকমের টাল সামলে বাশার আল আসাদ টিকে যান আর কি। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে আইসিস সিরিয়ার অনেকটা দখল করে নিয়েছিল। এইটাই হচ্ছে সমস্যা। ওই বললাম, ধর্মান্ধ মৌলবাদী শক্তিগুলো এই সুযোগের অপেক্ষায় থাকে, যে মুহূর্তে জল ঘোলা সেই মুহূর্তে তারা হাত বেড়ে দেয়, যা হাতে উঠে আসে। সিরিয়ায় অনেকটাই তাদের হাতে উঠে এসেছিল, এবং এমন অবস্থা হয়েছিল গোটা বিশ্বের কাছে তারা থ্রেট হয়ে গেছিল। শেষ পর্যন্ত তাদের নিকেশ করতে আমেরিকাকে আবার অভিযান করতে হয়। ওই বলে না, মানে পাপের ফল এইভাবে ভুগতে হয়, পাপ বাপ কেউ ছাড়ে না, তাই আর কি। একইভাবে 5ই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। তখন অনেকে বেশ রোমান্টিকতা অনুভব করছিলেন, মনে আছে? 4 মাসের মধ্যে সেই বাংলাদেশে আমরা আইসিসের পতাকা উকি ঝুঁকি দিতে দেখছি। ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? তাছাড়া
এমন উগ্র সব মৌলবাদী গোষ্ঠী রয়েছে না ওখানে, যারা ওই আইসিসকেও হার মানিয়ে দেবে, আমাদের কোনো ধারণা নেই। ইউনূস সরকার এসে আর একটা কাজ করেছেন, যেটুকুনি বাকি ছিল আর কি, ওই বলে না কেকের ওপর টপিং, সেই কাজটা উনি করে দিয়েছেন আর কি। জেলের মধ্যে যে সমস্ত জঙ্গিদের ভরে রাখা ছিল তাদের সবাইকে জেল মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আমি শুনছিলাম সেদিন ওই কারা প্রধান তিনি হিসেব দিচ্ছিলেন কতজন দাগি, মানে একদম প্রথম শ্রেণীর জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, কতজন সেকেন্ড শ্রেণীর জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, সব হিসেব করে বলছিলেন। শুনছিলাম, ভাবছিলাম সে দেশের মানুষজনও তো শুনছে, তাদের কোনো প্রতিক্রিয়া নেই। বুঝতে পারছে নিজেদের জন্য তারা কাদের ছাড়ছে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা কিন্তু খুব বিপজ্জনক। নিজেদের নাক কাটলে কতটা রক্ত বেরোয় সেটা কি কেউ বোঝে না? এই জঙ্গি, এদের একটাই পরিচয়, দুষ্কৃতী। আর দুষ্কৃতীরা দেশ দেখে না, মানুষ দেখে না, জাত দেখে না, ধর্ম দেখে না, আলটিমেটলি তারা সন্ত্রাস করে। তার ফল কে ভুগবে বুঝতেই পারছেন। ওই ঘুরিয়ে ছেড়ে দেবেন, কোথায় গিয়ে যে পড়বে আপনার দিকে না অন্য দিকে সেটা বুঝতেও পারবেন না। যখন বুঝবেন তখন যা হওয়ার তাই হয়ে গেছে। কিন্তু তাতে মুশকিল হচ্ছে এটাই যে এই ইউনূসের মতো লোকজনের কিছু আসে যায় কি? তার জন্য তো পশ্চিমী দুনিয়া আছে, অঢেল ডলার আছে, ঠিক টাইমলি চলে যাবে, এদের কোনোদিন কিছু হয় না। দেখুন, সিরিয়ায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিলে আমরা চোখ বুজে থাকতে পারি, টেলিভিশনের পর্দায় বাহ কীরকম যুদ্ধ হচ্ছে এটা ভাবতে পারি, বা কিভাবে ওই ওখানকার আইসিসরা কী কাণ্ড কারখানা করছে সেসব নিয়ে সিনেমা তৈরি হলে সেগুলো দেখে বলতে পারি বাপ রে বাপ, এদের জন্য টাইগারকেই দরকার। কিন্তু বাংলাদেশে যদি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকে বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে তো দুশ্চিন্তা না করে উপায় নেই। আর বিশৃঙ্খল হিংসার আড়ালে দেখুন বাংলাদেশে কিন্তু একটা সুস্পষ্ট চক্রান্তের প্যাটার্ন, একটা পরিকল্পনা দেখা যাচ্ছে। ভালো করে তাকান, দেখতে পাবেন। এবার সেটা নিয়ে কিন্তু এখন থেকেই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ বিপদটা এক দিক থেকে না, অনেক দিক থেকে আসতে পারে। শুধু সেটা রাষ্ট্রের দায়িত্ব না, রাষ্ট্রের নাগরিকদেরও দায়িত্ব সতর্ক থাকা। তাই সেই কথাগুলোই আজ বলতে চাই, যে কথাগুলো আপনাদের সতর্ক করবে, যে কথাগুলো আজ না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। মুসলমান মানুষ আমার এখানে করে, আমরা হিন্দু মানুষ এখানে খাইলে দুটো বন্ধে থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে সব দখল করে নিচ্ছে, দোকান রং পাইলে আমার কর্মসংস্থা ছিল দোকান, আমাদের দোকান লাগিয়ে দিচ্ছে, গাড়ি গালি কাটা বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। আমি পাবো না, বিচার পাবো না। দেশবাসী তোমরা হলো আমার বিচার করে দাও, আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো সবাই দেখো, সব দেখো ভালো করে মুখ বন্ধ, মুখ খুলে সব মুখ খুলে রাখ, মুখ খুলে দাঁড়া। দিদি থানা থেকে লোক আসতেছে, তুমি এদিকে আসো। এই চিৎকারগুলো তো হয়তো 1971 সালে অনেকে শুনেছেন। এই চিৎকার হয়তো 1971 সালে বারবার শোনা গেছে। ঠিক এইভাবে তো অসংখ্য মানুষকে নিজেদের ভিটে মাটি ছেড়ে পাগলের মতো নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়তে হয়েছে। এক রাতে এক কাপড়ে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। যারা ছাড়েননি তাদের তো কি অবস্থা হয়েছে তাদের আত্মীয় স্বজনের কাছে শুনে নেবেন।
এই যে মহিলাকে পাগলের মতো চিৎকার করতে দেখছেন, যিনি দেশবাসীর কাছে বিচার চাইছিলেন, কোন দেশবাসীর কাছে বিচার চাইছিলেন তিনি? যে দেশবাসী ওই বিরাট একটা বিপ্লবের হ্যাংওভারের পর এখন নিদ্রা যাচ্ছে, এখন চারপাশে মৌলবাদীরা তাই নিশ্চিন্তে রাজত্ব করছে, দাপট দেখাচ্ছে। এই ভদ্রমহিলার নাম সুপ্রিয়া সরকার। তিনি ভাগ্যবতী, জানেন তো, সিরিয়াসলি বলছি। ভাবছেন কেন বলছি? কাঁদছেন, চিৎকার করছেন, তার বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, তারপরেও তিনি ভাগ্যবতী। অবশ্যই ভাগ্যবতী, কারণ জামাতের জঙ্গিরা মুখ ঢেকে তার বাড়িতে ঢুকেছিল, ঢুকে তার বাড়ি জমি সব দখল করেছে, তার জীবনভর ধরে লালন পালন করা ওই গাছগুলো কেটে দিয়েছে, কিন্তু তাকে তো কিচ্ছু করেনি, তাকে তো প্রাণে মারেনি। এর থেকে বড় মহানুভবতার কিছু হয় নাকি? এই তো সদ্য খাগড়াছড়িতে চুমকিরানী দাসকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সে ছবি আপনারা দেখেছিলেন। বিন্দুমাত্র দয়া করা হয়নি। আমরা দেখেছি ইসকনের গোশালায় অবধ ওই প্রাণীগুলোকে কিভাবে অত্যাচার করা হয়েছে, বিন্দুমাত্র রেয়াত করা হয়নি। সেখানে সুপ্রিয়া সরকার তাদের দিকে তেড়ে গেলেন, বললেন, ওরে তোরা মুখ খোলো দেখি। তাকে কিছু করলো না। কতটা মহানুভব ভাবুন তো। সুপ্রিয়া সরকারকে পিটিয়ে বা কুপিয়ে মেরে ফেলা হয়নি, এই জন্যে সুপ্রিয়া সরকার ভাগ্যবতী। সুপ্রিয়া সরকার ভাগ্যবতী কারণ আগের থেকেই তিনি স্বামীহারা, না হলে তার স্বামীকে নিশ্চিতভাবেই হত্যা করত ওই জামাতিরা। যারা চুমকিরানী দাসকে ছাড়েনি তারা সুপ্রিয়া দেবীর স্বামীকে ছাড়ত। এখন হয়তো ওই হিন্দু মহিলাদের হত্যা করতে তাদের সংকোচ হচ্ছে, কিন্তু হিন্দু পুরুষ হলে তো এখনও রেয়াত করছে না। সিলেটের পরেশচন্দ্র দাসের ওষুধের দোকান জ্বালিয়ে তাণ্ডব চালিয়েছে জামাত। চিকিৎসককে ধরে বেধড়ক মারধর করা হয়েছে, ওষুধ শুদ্ধ লুট হয়েছে। সেই ভিডিও তো বিজেপি পোস্ট করেছে, দেখুন। তারা পোস্ট করেছে বলে না, এই ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এগুলোই তো আজকের বাংলাদেশের ছবি। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। হাহাকার করছেন পরেশচন্দ্র দাস, ওই সুপ্রিয়া দেবীর মতোই। মজা কি জানেন? পরেশচন্দ্র দাসের হাহাকারেও তার আরাধ্যের নাম, হয়তো সেই কারণেই তিনি টার্গেট। দেখুন, বিশ্বের যে কোনো জায়গায় না যদি সাম্প্রদায়িক অশান্তি হয়, আমরা ভারতীয় সংবাদ মাধ্যম সেটা যথাসম্ভব রেখে ঢেকে তবে প্রকাশ্যে আনার চেষ্টা করি। কোনো সময় আনি না, বহু ক্ষেত্রে আনি না। বহু লোকে বহু সময় আমাদের সমালোচনা করেছেন, বিশেষ করে আমরা মনে করি এটা আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। একদম শুরুর দিন থেকে, যেদিন থেকে সাংবাদিকতা শুরু করেছিলাম, তখন আমাদের সিনিয়ররা শিখিয়েছিলেন এমন কিছু যেন দেখানো না হয় যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে। আমরা করি না। পারতপক্ষে ওই ধরনের জিনিস থেকে অন্তত আমরা নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করি না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু দিনের পর দিন বাংলাদেশে যেভাবে বেছে বেছে সংখ্যালঘুদের হামলা চালানো হচ্ছে, টার্গেট করা হচ্ছে, আর তাদের সরকার, ইউনূস সরকার চোখ বুজে সেগুলো এড়িয়ে যাচ্ছে, তারপর কি আর এড়িয়ে থাকা যায়? ঢাকা শহরে ওখানে আমরা দেখলাম যে ইসকনের মন্দির পুড়িয়ে দেওয়া হলো। নামহট্ট একই ব্যাপার। কলকাতায় ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আমাদের বলেছেন মন্দিরের বিগ্রহ পুড়িয়ে দিয়েছে জামাতপন্থীরা। কতটা নির্দয়, কতটা চরম মনোভাবাপন্ন হলে এই কাণ্ড করতে পারে জামাত, বুঝতে পারছেন সেটা?
আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এই ঘটনা কখন না মতলব থামার নামই নিচ্ছে না, এটাই সব থেকে দুঃখ লাগছে। বাংলাদেশে যেটা ঘটছে সেটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে ইসকনের প্রধান, খুব দুঃখজনক। যেহেতু বাংলাদেশ আরেকটা স্বাধীন দেশ, ভারত সরকারই তাকে নিয়ে ডিল করুক। বাংলাদেশ চট্টগ্রামে এবং আরও অন্যান্য জায়গায় যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলো বা হচ্ছে, এবং সেখানকার সরকার যে ব্যর্থতা সাক্ষ্য রেখেছে, ধর্মীয় উন্মাদনা যত বাড়ে সংখ্যালঘুদের উপর তত বেশি আক্রমণ বাড়ে। একটা দেশের গণতন্ত্র আছে কিনা তার প্রথম সাক্ষ্য হচ্ছে, প্রমাণ হচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষ নিরাপদে আছেন কিনা। কেন্দ্রীয় সরকার তো মিটিং করছে, তারা আলোচনা করছে, তারা সমস্ত ঠিক করছে। আমরা তো মরছি, সাধারণ মানুষ আমাদের মরছে, আমাদের মা ভাই বোন সেখানে দর্শিতা হচ্ছে, হত্যা হচ্ছে। এতদিন বাদে শুধু একজন সচিবকে পাঠিয়ে, ওটা তো মানে সচিব গেলেন বসলেন, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট দেখতে চাই, থামছে কিনা। এতদিন বাদে একজন সচিব যাচ্ছেন, কে যাচ্ছে এটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা ওই ঘটনাগুলো থামছে কিনা, বাংলাদেশের থেকে যে খবরগুলো আসছে সেগুলো থামছে কিনা, বাকি মানুষ সুরক্ষিত থাকছেন কিনা। ফলে সচিবকে পাঠিয়ে লোক দেখানো একটা বৈঠক করলে হবে না, সচিবের মাধ্যমে যথাযথ কঠোর বার্তা পাঠাতে হবে বাংলাদেশে। দেখুন, ইসকনের এই মন্দিরগুলো কেন পোড়ানো হচ্ছে সেটা আপনাদের অবাক লাগছে না? এই তো কদিন আগে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল, যখন ওই চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়েছে, কেন তাকে ওই ইসকনের প্রধান হিসেবে বলা হচ্ছিল ওখানকার, সেইটা নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে বলেছিলেন ইসকন তো একে ডিজোন করেছে, একে বার করে দিয়েছিল, এর সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে বলা হয়েছে রাজদ্রোহী, সেই জন্য তিনি গ্রেফতার হয়ে রয়েছেন। বাংলাদেশই তো বলেছিল যে তার সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই। তাহলে ইসকনের এই মন্দিরগুলোকে কেন এইভাবে টার্গেট করা হচ্ছে বুঝতে পারছেন? এটাও নিশ্চয়ই ভাবছেন কেন এভাবে মূর্তিগুলোকে পোড়ানো হচ্ছে। শুধুই কি ধর্মান্ধতা? একদম না, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। দেখুন, কোনো আরাধ্যের মূর্তি বা স্মারক, সে যে কোনো ধর্মেরই হোক না, যে কোনো ধর্মাবলম্বীরই হোক না কেন, সেটা কিন্তু তার কাছে সবচেয়ে স্পর্শকাতর বিষয়। সেখানে আঘাত লাগলে নিরীহ মানুষও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে পারে। সেটাই তো চাইছে এই মৌলবাদীরা। ওরা তো চাইছে ওদের উস্কানির ফাঁদে পা দিক এদেশের মানুষ। ঠিক বলেছে, এদেশে উস্কানি তৈরিটাই এদের মেন লক্ষ্য, এখানে অস্থিরতা তৈরি এদের মেন লক্ষ্য। কারণ কলকাঠি নাড়া হচ্ছে অনেক পেছন থেকে, লক্ষ্য সামনে যা দেখছেন তার থেকে অনেক দূরে। দেখুন, যে কোনো সভ্য দেশের রাজধানীতে কোনো ধর্মস্থান দেখবেন আক্রান্ত হয় না। রাজধানী শহরের তো আলাদা ব্যাপার থাকে, তাই না? পাকিস্তানে ইসলামাবাদেও হয় না, বরং 2007 সালে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযান করেছিলেন জেনারেল পারভেজ মুশারফ। জঙ্গি লুকিয়েছিল বলে খবর পেয়েছিলেন, ছাড় দেননি। মসজিদের দেওয়াল ভেঙে ঢুকেছিল পাকিস্তানি সেনা, সংঘর্ষে 9 জন জঙ্গি মারা যায়। সেটা ধর্মস্থানকে সন্ত্রাসের আখড়া হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে সরকার হস্তক্ষেপ করেছিল, কিন্তু সেটা তো সরকার। বাকি সময় সরকার তো ধর্মস্থানকে রক্ষা করে, কিন্তু বাংলাদেশের রাজধানীতে সরকার, সেখানকার সরকার কেন কোনো ধর্মস্থানকে রক্ষা করতে পারছে না? প্রশ্ন জাগবে না? এটা যদি হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? খুব স্পষ্ট, ছোট্টখাট্ট ব্যাপার, আইন শৃঙ্খলা বলে ওখানে কিচ্ছু নেই। মৌলবাদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী চরম ব্যর্থ, অথবা যেটা আগে বললাম, সেনাবাহিনীর মদতেই এটা হচ্ছে, এবং তাতে মোহাম্মদ ইউনূসের
16 আনার জায়গায় 18 আনা সমর্থন রয়েছে, কারণ তিনি এই হামলার ঘটনাগুলোকে স্বীকারই করছেন না। সিংহম বলে একটা সিনেমা ছিল, জানেন তো, দেখেছেন আপনারা অনেকে। তাতে একদম শেষ দৃশ্যে যখন ভিলেনকে মারার জন্য পুরো পুলিশ বাহিনী চলে এসছে, তখন সেই ভিলেন মানে সে হবু রাজনৈতিক নেতা আর কি, সে পুলিশ বাহিনীর প্রধানকে বলছে, আরে কমিশনার তুমি দেখছো তোমার লোকজন কি করছে? তখন কমিশনার বলেছিল, কমিশনার কোথায়? কমিশনার তো সারাদিন ডিউটি করে ক্লান্ত হয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে রয়েছে। বলে দুহাত চেয়ারের ওপর তুলে চোখ বন্ধ করে বসেছিলেন। তাতে যা হওয়ার তাই হয়েছিল। এই মোহাম্মদ ইউনূসকে দেখে তো সেরকম লাগছে। সর্বধর্মের বৈঠকে বলেছেন তিনি নাকি খোঁজ নিয়েছিলেন, কিন্তু কোনো নিপীড়নের ঘটনারই খবর পাননি। এবার খোঁজের মধ্যে গর্ত নাকি খবর খোঁজার ক্ষেত্রে গর্ত, কোন গর্তের মধ্যে যাবতীয় কিছু ঢুকে গেছে সেটা তিনিই বলতে পারবেন। অবশ্য এটাও ঘটনা, ওই দুজন ফরহাদ মাজহার আর ফাদার অ্যালবার্ট রোজারিও, তার মুখোশ টেনে খুলে তার যা অবস্থা করেছেন সেটা তো আর কহতব্য নয়। শুধু জনসমক্ষে সেদেশের মানুষের সামনে না, গোটা বিশ্বের সামনে তার গায়ে একটা সুতোও রাখেনি, ভদ্র ভাষায় বললাম আর কি। কিন্তু এই বিশিষ্ট মানুষগুলোর পরামর্শ ইউনূস যে সিরিয়াসলি নেননি, এটা থেকে দুটো জিনিস পরিষ্কার। এক, তিনি অত্যন্ত ধুরন্ধর ষড়যন্ত্রকারী এবং নির্মম ষড়যন্ত্রকারী, এবং দুই, তিনি নিশ্চিতভাবেই অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বসে আছেন। মানে কান, নাক, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে মানুষজন খুব নিশ্চিন্তে সমস্ত মানে ওই বলে না লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, সেই জায়গায় পৌঁছে যায়। উনিও সেরকমই গেছেন। নাহলে ঢাকায় ইস্কন মন্দিরে হামলা হতো না, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হতো না, সেখানে অন্তত চক্ষুলজ্জার খাতিরেও সেটা থাকলে আর কি, সেখানে অন্তত নিরাপত্তার ব্যবস্থা করা হতো। তারপরে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের যে দাবি ওই সংখ্যালঘু ধর্মগুরুরা করছেন, তাতেও ইউনূস সরকার কান দেবে না। কি করে দেবে? নেই তো। আজ ঢাকার রামকৃষ্ণ মিশনও কিন্তু ইউনূসকে চিঠি দিয়ে চিন্ময়ের মুক্তি চেয়েছে, কিন্তু সেই দাবিকেও তো কোনো গুরুত্ব দেওয়ার সদিচ্ছা ইউনূস সরকারের তরফে অন্তত দেখা যাচ্ছে না। কারণ সদিচ্ছা শব্দটার মধ্যে তো ওই সদিচ্ছা ব্যাপারটার মধ্যে তো একটা সৎ ব্যাপার লুকিয়ে থাকে না, সঠিক ব্যাপার লুকিয়ে থাকে। এরকম কোনো সৎ বা সঠিক কাজ করার কোনো আগ্রহ ইচ্ছে তাদের মধ্যে বিন্দুমাত্র আছে কি না সে তো সুসন্দেহের ব্যাপার। বরং ইস্কনকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং শুধু কি তাই, ইস্কনের ভক্ত শুধু এইটুকুনি, ইস্কনের ভক্ত অনুরাগী। এই জন্য চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে জোর করে ইস্তফা দিয়েছে ইসলামিক ছাত্র সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের 4 আধিকারিকও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ভাবুন তো, এই ছাত্ররা কদিন আগে সব সম্প্রদায়ের ছাত্র, সংখ্যাগুরু সংখ্যালঘু, হিন্দু মুসলিম সমস্ত ধর্মে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তাকে দেশ ছাড়া করেছিলেন, সরকারের পতন ঘটিয়েছিলেন। তখন একদম একটা উন্নতশীল, একটা প্রগতির পথে এগিয়ে যাওয়া, প্রাণ তারুণ্যে ভরপুর একটা ছাত্র শক্তিকে দেখা গেছিল। তারা এইটা চেয়েছিলেন? তারা তো সামনে অপার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন বাংলাদেশের। এই সেই বাংলাদেশ, এই তার ভবিষ্যৎ। অনুপম সেন হয়তো ব্যক্তিগতভাবে ইস্কনের অনুরাগী ছিলেন, কিন্তু সেটা তো তার একমাত্র সামাজিক পরিচয় নয়। তার আসল পরিচয় কি? তিনি বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিন্তাবিদ, 21 পদক জয়ী, সমাজকর্মী।
তিনি শরৎচন্দ্র দাসের নাতি, যে শরৎচন্দ্র দাস 1886 সালে হাঁটা পথে তিব্বত গেছিলেন। তার ডায়েরিতে লেখা খুঁটিনাটি তথ্য সেটাকে আবার ব্রিটিশ সরকার হাতিয়ার করেছিল ওই সিল্ক রুট দিয়ে তিব্বত আক্রমণ করতে। কিন্তু কতটা ভিভিড, কতটা পুঙ্খানুপুঙ্খু তিনি পুরো বর্ণনা লিখে গেছিলেন ভাবুন তো। দার্জিলিংয়ের লাসা হাউসে শেষ জীবন কাটিয়েছিলেন শরৎচন্দ্র দাস। বুঝতেই পারছেন, তার পরিবার চাইলেই দেশভাগের সময় ভারতে চলে আসতে পারতেন, কিন্তু অনুপম সেনের বাবা মা চট্টগ্রামকে ভালোবেসে দেশত্যাগ করেননি। ভাবুন, তারা চট্টগ্রামকে ভালোবেসেছিলেন, তারা বাংলাদেশকে ভালোবেসেছিলেন। এই যতগুলো পরিচয় দিলাম অনুপম সেনের, তার সব কিছু ছাপিয়ে তার একটা সব থেকে বড় পরিচয় কি, তিনি বাংলাদেশি। আজ তার শিক্ষা দীক্ষা, বিদেশের মাটিতে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়া সব গৌণ হয়ে গেল। মুখ্য হলো তার ধর্মীয় পরিচয়। এরপরে বলবেন যে শান্তিতে নোবেল জয়ীর সরকার চলছে। 84 বছরের একটা মানুষের মনে বিধর্মীদের প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ থাকতে পারে, ভাবা যায়? ঠান্ডা মাথায়, ঠান্ডা গলায় তিনি সব অভিযোগ তো অস্বীকার করে চলেছেন। হয়তো তাই কিছু কিছু মানুষের গলা তো দাবিয়ে রাখা যায় না, হয়তো তাই বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নাম না করে ইউনুসকে রাজধর্ম স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু বলে না, ওই চোরা না শোনে ধর্মের কথা। চিন্ময় কৃষ্ণ দাসের নাম বিচারপতি করেননি, কিন্তু বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন সেটা দেখতে হবে। এবার কে দেখবে এটা তো জানি না, আদৌ দেখবে কি না সেটাও জানি না, কিন্তু এটা বলার পর তার বাড়িতে ছাত্র আন্দোলনকারীরা হামলা করবে কিনা, বা ছাত্র আন্দোলনকারীদের বেশে জামাত হামলা করে কিনা, সেটার জন্য অপেক্ষা করে থাকতে হবে। এক বিচারপতির পদত্যাগের দাবিতে তো এর আগে তার বাড়ি ঘেরা হয়েছিল। কিন্তু ভাবুন, হাসিনার বিরুদ্ধে যারা পথে নেমেছিলেন তাদের তো 4 মাসেই মোহভঙ্গ হয়েছে। বলছিলাম তারা অপার একটা ঐশ্বর্যময় একটা ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, এখন 4 মাসের মধ্যেই দেখছেন ওটা তো মরীচিকা ছিল। গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের পরিবার এখন সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে অবহেলিত। যারা পঙ্গু হয়েছেন তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না বর্তমান সরকার। অথচ এদের রক্ত, এদের ঘাম, এদের আবেগ, এই সমস্ত কিছু দিয়ে চাষ করা জমিতেই তো এই সরকার নিজের সরকারি ইমারত গড়েছে, আর এখন তার বাগানে সন্ত্রাসের চারা পুঁতছে জামাতপন্থী ইউনুস সরকার। হায় রে, দিন বদলের স্বপ্নে মাতোয়ারা সব রোম্যান্টিক প্রাণ। তখন বোঝেননি যে তাদের রক্ত, তাদের ঘাম, তাদের আত্মত্যাগ, এই সব কিছু আসলে একটা বড় সরকার তৈরি করেছে। সেই সরকার এখন ব্যস্ত আছে, শুনতে পাবে না, কারণ সরকার সংস্কার করছে, দেশ সংস্কার। সরকার এখন তাদের ভবিষ্যতের ব্যবস্থা করছে। ভবিষ্যতের জন্য তো জায়গা খালি করা দরকার, সেই জন্য সংখ্যালঘুদের জবাই করছে। কয়েক মাস আগে যারা বুক পেতে গুলি খেয়েছিল, তাই তারা এখন আপাতত হাত পেতে রাস্তায় ঘুরছে। ভাবুন, পুনর্বাসন পাবেন এই আশা করছেন এখনও। আর কি বলছেন? বলছেন মরে গেলেই ভালো হতো। তাহলে লাভের গুড় কারা খাচ্ছে এই সব কিছুর মাঝখান থেকে? মোল্লাতন্ত্র। গতকাল ঢাকা শহরে মিছিল করেছে তিসরি ইনসাফ পার্টি। এটা একটা উগ্র মৌলবাদী সংগঠন। আর এই দাঙ্গাবাজদের এসকর্ট করে নিয়ে গেছে কারা জানেন? বাংলাদেশের পুলিশ। তারপর ঢাকার ওই বাইতুল মসজিদের কাছে দাঁড়িয়ে তিসরি ইনসাফের নেতা মিনহাজ প্রধান হুমকি দিয়েছেন, অসাধারণ হুমকি। মানে স্বপ্ন দেখার একটা শেষ আছে। ওনাকে দেখে মনে হচ্ছিল স্বপ্ন দেখতে হলে এরমভাবেই দেখা ভালো। ওই বলে না, বিরিয়ানি রাঁধবো, স্বপ্ন যদি রাঁধতে হয়। তিনি বিরিয়ানি না, মানে সব রেঁধে ফেলেছেন। মুগলাই, কন্টিনেন্টাল, চাইনিজ সব একসঙ্গে। কলকাতা, আগরতলা, উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স সব নাকি তারা দখল করে নেবে।
বাংলাদেশ আর ভারতের মানচিত্র নাকি নতুন করে আঁকা হবে। ভাবুন তো, কি ভয় পাচ্ছেন না? এই করে ফেললো বুঝি কারা? যারা নিজেরা স্বাধীনতা পেয়েছে ভারতের সাহায্যে। কারা? যারা তাদের দেশবাসীর একটা অংশের ধর্মবিশ্বাস নিয়ে এমন এমন সব কথা বলছে যেগুলো প্রকাশ্যে আপনারাও শুনতে পাবেন না। মিনহাজ হুমকি দিয়েছে যে ভারতের পতাকা বদলে দেওয়া হবে। সেখানকার পুলিশ কি করছে? পুলিশ তাকে সেই কথাগুলো বলার সাহস যোগাচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। একবার ভারত নিয়ে এতগুলো কথা বলে তো ভারতকে দেখে কিছু শেখে না? বাংলাদেশের পতাকার অবমাননা করায় বারাসাত থেকে 3 যুবককে গ্রেফতার করেছে এখানকার পুলিশ। তারা খুনে, ক্রিমিনাল, জঙ্গি কিচ্ছু নয়। ওদেশে তেরঙ্গার অবমাননা দেখে ক্ষেপে উঠেছিলেন। কিন্তু এখানকার সরকার, এখানকার পুলিশ সেটাই করেছে যেটা একজন দায়িত্বশীল সরকার, একটা দায়িত্বশীল পুলিশের কর্তব্য। বিশ্বের কোনো দেশের পতাকা, কোনো দেশের মানুষের অবমাননা করার অধিকার থাকে না। এটা একটা সুস্থ মানসিকতা। এই সুস্থ মানসিকতার পরিচয় রেখেছে এখানকার সরকার, এখানকার পুলিশ। আর বাংলাদেশ সরকার ঢাকার রাস্তায় দাঁড়িয়ে ভারতের পতাকা বদলে দেওয়ার হুঙ্কারে ইন্ধন দিচ্ছে। তাও কখন? যখন ভারতের বিদেশ সচিব বৈঠক করতে ঢাকায় যাচ্ছেন ঠিক তার আগে। তাহলে বুঝতে পারছেন তাদের সদিচ্ছাটা ঠিক কতটা। চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। দেখে মনে হচ্ছে না যাত্রা দেখছেন? তাহলে এইটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, আরে এই লোকটা কে রে, কোন শান্তি গোপাল? এই লোকটা একটা অর্ধশিক্ষিত এবং মৌলবাদী। জানেই না যে ভারত কি, ভারতে কজন লোক থাকে, ভারত কি করলে ওখানে কি হতে পারে। এটাও জানে না যে এই দেশটাকে, বাংলাদেশকে স্বাধীন করার সময় ভারতীয় সেনা যখন পাক সেনাদের আত্মসমর্পণ করিয়েছিল, চাইলে দেশটাই দখল করে নিতে পারত, করেনি। ওদের হাতে দিয়ে এসছে। যদি নেওয়ার হতো তখনই নিয়ে নিতে পারত। আজ পর্যন্ত ভারত কোনো দিন বলেনি। এরা নিজেরা ওই অটো কল্পনা বলে না, মনের মধ্যে অটোমেটিক্যালি সব কল্পনা তৈরি করছে। এগুলো ইন্ধন। কিছু তো একটা উস্কানি দিতে হবে। এই নিয়ে নিল চট্টগ্রামটা নিয়ে নিল। এর দুটো লাভ। এক, এই বলে চট্টগ্রামকে বাঁচাতে হবে, চট্টগ্রাম আমাদের দেশের অঙ্গ, এই বলে চট্টগ্রামের পর ঝাঁপিয়ে পড়া যাবে। কারণ চট্টগ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন, তাদের আক্রমণ করার একটা লাইসেন্স পেয়ে যাওয়া যাবে। আর একই সঙ্গে ভারত বিদ্বেষটা আরও একটু বাড়িয়ে দেওয়া যাবে। এই ধরনের মানুষ এই ধরনের স্লোগান কখন দিতে পারে ভাবুন? যখন পেছনে সরকারের মদত থাকে। আর সরকার কখন এইরকম মদত দেয়? যখন সরকার নিজে জানে কোনো কিছুই তার হাতে নেই, সব মায়া। চারপাশে যা চলছে এটা সে চায় এরকম 12 ভূতে লুটে পুটে খাক, কিন্তু দেখাতে হবে তিনি যাতে ক্ষমতায় থাকেন, তার বিরুদ্ধে যেন মানুষ কথা না বলে। কারণ তার কাজ তো, তিনি তো কেয়ারটেকার, তিনি ওই 12 ভূতের কেয়ারটেকার। ফলে 12 ভূতকে নিশ্চিন্তে উৎপাত চালাতে দিতে হলে তাকে তো ক্ষমতায় থাকতে হবে। এবার এই ক্ষমতায় থাকার জন্য মানুষকে, সাধারণ মানুষকে ভুলিয়ে রাখতে হবে। কারণ মানুষ আবার উল্টো বুঝলে, মানুষ আবার খেপে গেলে তো মুশকিল। ওই মানুষ খেপে গিয়েই তো হাসিনা সরকারকে উৎখাত করেছিল, তাকেও করতে পারে। সুতরাং সেই মানুষের হাতে একটা লালিপপ ধরিয়ে দাও, ভারত বিদ্বেষের লালিপপ। অনেক গভীরে গোটা বিষয়টার শিকড় লুকিয়ে রয়েছে, লক্ষ্য অনেক দূর। সিরিয়ায় তো না হয় তেল রয়েছে, বাংলাদেশে কি রয়েছে? বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস রয়েছে। আর বাংলাদেশের একটা অবস্থানগত গুরুত্ব রয়েছে।
বাংলাদেশের অবস্থান চীনের ওই তেল নিয়ে যাওয়ার রাস্তার ঠিক ওপরে। শেখ হাসিনা তো দেশ ছাড়ার পর প্রথম বার্তাতেই লিখেছিলেন ওই সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে দিয়ে দিলেই তিনি বহাল তবিয়তে ক্ষমতায় থেকে যেতে পারতেন, তাকে এইভাবে উৎখাত হতে হতো না। তাহলে বুঝতে পারছেন, চীনের তেল নিয়ে যাওয়ার রাস্তায় বাংলাদেশকে পাহারাদার বসানোর একটা ভাবনা রয়েছে। এটাই কি একটা বড় কারণ? এই জন্যই কি কেউ কেউ তাদের উস্কানি দিচ্ছে? চীনের রাষ্ট্রদূত কিন্তু খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন, ধরে নিয়েছেন হয়তো ভবিষ্যতে এরপর তো আবার আলটিমেটলি পলিটিক্যাল পার্টি একটা সামনে হোক শিখণ্ডী, কিন্তু ক্ষমতায় তো আসবে। বিশেষ সামনে দেখাতে হবে না আমাদের গণতান্ত্রিক একটা পদ্ধতি রয়েছে, একটা সরকার রয়েছে, ঠিকঠাক সরকার, সেটার জন্য তো পলিটিক্যাল পার্টি লাগে। হোক না হাতের পুতুল, সে হাতের পুতুল বানানোর প্রাথমিক ওই বলে না আগের থেকে অ্যাডভান্স দিয়ে দেওয়া, সেটাই কি দিয়ে দিয়েছে চীন? খালেদা জিয়ার সাথে তো চীনা রাষ্ট্রদূত বৈঠক করে গেছেন, এত আগ বাড়িয়ে যেখানে তারা কোথাও কিছু নেই হঠাৎ তার সাথে বৈঠক কেন করছেন? অসমর্থিত সূত্রের খবর, জামাতের সঙ্গেও কোনো দেশের কি যেন একটা মৌস্বাক্ষর হয়ে গেছে। অবশ্য তাতে লাভ কিছু হয় না জানেন তো, অতীতেও সেই দেশ দুটো দেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে মৌসই করেছিল, আর দুটো দলই তারপর ক্ষমতা থেকে ছিটকে গিয়েছিল, কিন্তু ইন্ধনটা তো রয়েছে। তাহলে হাসিনার আমলে হওয়া চুক্তি ইউনিস বাতিল করে দিলেন কোন স্পর্ধায়? উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ইন্টারনেট যোগাযোগ বাড়াতে বাংলাদেশের মাটি দিয়ে ব্যান্ডউইথ ট্রানজিট চেয়েছিল ভারত, সেই চুক্তি বাতিল করে দিয়েছে ইউনিস সরকার। ঠিক আছে, এই পদক্ষেপগুলোর লক্ষ্য সেটা তো দ্বিমুখী, সেটা বুঝতে পারছি। প্রথম ওই বললাম, মানুষের যাবতীয় ক্ষোভ বিক্ষোভ সব ভারতের দিকে ঘুরিয়ে দাও, কারণ সব কিছুই তো তার হাতের বাইরে, যেগুলোকে ঠিক করার ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই ইউনিস সরকারে, সে বন্যাই বলুন বা বাজার দর, সব কিছুর জন্য তাই ভারতকে দায়ী করে দাও। আর দ্বিতীয় লক্ষ্য, ভারতকে চাপে রাখো, কিন্তু ভারতকে চাপে রাখার প্রয়োজন কি? এটারও একটা ওই রাজনীতিতে ট্র্যাক টু, কূটনীতিতেও ট্র্যাক টু থাকে, আলটিমেটলি তো ভারতকেই লাগবে। তিনি কি মনে মনে ভাবছেন যে ভারতকে চাপে রাখতে পারলে দরাদরি করাটা সুবিধা হবে, নাকি ইউনুসকে সামনে রেখে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে? কারণ মৌলবাদীরা তো বটেই, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরাও তো পথে নেমেছেন। এই সেনারা তো জানেন ৭১ সালে যখন মুক্তিযুদ্ধে তারা ভারতের সাহায্যে জয়লাভ করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা কি ছিল, ভারতের ভূমিকা কি ছিল। তারপরেও 4 দিনের মধ্যে কলকাতা দখল করার হুঙ্কার দিচ্ছেন তারা, অথচ তাদের সেই সময় দেখুন কিছু উপকার করলে সেটা পরে বড়াই করার কোনো মানে হয় না, কিন্তু বাস্তব তো বাস্তব, হাতে গাদা বন্দুক নিয়ে গ্রামের ক্ষেত খামারের মধ্যে দিয়ে দৌড়ে গেলেই যুদ্ধ হয় না তো। সেই সময়ের মুক্তিযোদ্ধাদের তো ভারত তুলে নিয়ে এসে ট্রেনিং দিয়েছিল, ঠিকভাবে বন্দুক চালাতে শিখিয়েছিল, তারপর তাদের নিয়ে গেছিল, সাহায্য করেছিল, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের সৈন্যরা যুদ্ধ করেছিল। এখন তারা যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন, ভাবুন তো। আবার বলছেন ভারত তো দূরের কথা, আমেরিকাও নাকি তাদের সঙ্গে পারবে না। এটা শুনে নিশ্চয়ই ইউনুস সাহেবেরও বুকটা ধুক করে উঠেছে, এটা গোলমাল হয়ে গেল না? আমেরিকাকে তো এখন আক্রমণ করার কথা নয়, এটা তো এখন বলে দিইনি, এটা বললো কি করে? এখন তো বাইডেন কুর্সিতে, বাইডেনের সাথে তো ভালো সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসুন, তারপর তো আমেরিকা শত্রু হবে। দেরি আছে তো, 1 মাস অন্তত দেরি আছে, জানুয়ারি। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীতে কি ঠিকভাবে এই কথাগুলো প্রম্পট করার লোক নেই? নিজেরা বলতে পারেন, এটা আমরা জানি, প্রম্পট করে কেউ তারপর বলে, কিন্তু সেটারও কি একটা ঠিক সিস্টেম ইউনুস সাহেব তৈরি করতে পারেননি? নাহলে এই সমস্ত হাস্যকর কথাবার্তা এবং বেহিসেবি কথাবার্তা কি করে বলছে সে দেশের সেনাবাহিনীর প্রাক্তন লোকজন? তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম, দখল সামরিক বাহিনী
ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আজকে এই ভদ্রলোকের খুব ভালো ঘুম হবে জানেন তো, প্রচুর অ্যাড্রিনালিন ক্ষরণ করে দিয়েছেন, উত্তেজিত হয়ে কি সুন্দর বললেন 5,000 মিলে প্রাক্তন সৈন্য, তারা মিলে ইস্টার্ন কমান্ড, মানে ভারতের ইস্টার্ন কমান্ড মানে আমাদের এই পুরো বাংলা টাংলা সব কিছু, সেগুলো তো দখল করেই নেবেন, আমেরিকাকেও মেরে পাট পাট করে দেবে। ভাবা যায় না, অসাধারণ। এই যে হাসিনা বিদ্বেষ থেকে হিন্দু বিদ্বেষ হয়ে ভারত বিদ্বেষের দিকে মৌলবাদীরা গোটা বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে, এই যে এই সমস্ত হুঙ্কার ঠুঙ্কার দিচ্ছে, আচ্ছা আমাদের কতটা ভয় পাওয়া উচিত বলুন তো, মানে আমাদের জন্য কতটা চিন্তার এগুলো। এইসব বললে তো আপনারা হাসবেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা এভাবে না ভেবে একটু উল্টো করে ভাবুন, আদৌ এই পরিস্থিতিতে আমাদের চিন্তার কিছু আছে নাকি? এই কাজটা তো পাকিস্তানে ঘাপটি মেরে থাকা ওই কট্টরপন্থী আর জঙ্গিরা দিনের পর দিন করেছে। তার ফল কি হয়েছে? গোটা দেশটা এখন বাটি হাতে রাস্তায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে? বাংলাদেশের মানুষ তাদের হয়তো ওই পাকিস্তানের মানুষের মতো একটা সময় ওই টমেটো কিনতে গিয়েই ফতুর হয়ে যাবে, এটা সময় বলবে। দেখুন আমরা চাই না, বিশ্বাস করুন আমরা সত্যিই চাই না গোটা বিশ্বের কোনো দেশের কোনো সাধারণ মানুষ খারাপ থাকুন, কিন্তু নিজেদের ভালো থাকার রাস্তাটা নিজেদের বেছে নেওয়াটা খুব জরুরি। আপনি নিজে ওই পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দেবেন আর ভাববেন নিচের মানুষজন আপনাকে লুফে আপনাকে বাঁচাবে, সেটা তো হয় না। তবে আপাতত যে রোগে যে ওষুধ দরকার না, সেটা জাস্ট তৈরি রাখছে ভারত সামান্য। বাংলাদেশে লাগাতার হিন্দু উৎপীড়ন আর ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানির মাঝেই এনআইএ অধিকর্তা সদানন্দ দাতে এ রাজ্যে ঘুরে গেছেন। গতকাল তার সাথে বৈঠক হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। এই বৈঠকটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বৈঠক। কেন? প্রথমত ক্ষমতার স্বাদ পেতেই মোহাম্মদ ইউনূস নিজেকে শুধু জামাতের কাছে বিক্রি করে দিচ্ছেন তা নয়, তিনি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং আনসারুল্লাহ বাংলা টিম এবং হিজবুত তাহরিরের মতো জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনা করছেন, জেল থেকে তাদের ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের ডিজিকারা জানিয়েছেন, ওই বললাম গত কয়েকদিনে তারা 260 জন জঙ্গিকে মুক্তি দিয়েছেন। এবার এই জঙ্গিদের কোথায় পাঠানো হবে, কেন এই জঙ্গিদের ছাড়া হলো, তার পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই পরিস্থিতিতে এ রাজ্যে ওই যে জামাতুল মুজাহিদিন, ফয়সাতুল জিহাদের মতো যে কটা স্লিপার সেল রয়েছে, স্লিপার সেল জানেন তো, জঙ্গিদের যে বিভিন্ন ডালপালাগুলো ছড়ানো থাকে, ঘাপটি মেরে বসে থাকে চুপচাপ, এবং তারা সরাসরি জানেও না কাদের সাথে তারা যুক্ত, তারা শুধু ওপরের মানুষটাকে জানে। এটা একটা সিস্টেম, যাতে কোনোভাবে কেউ ধরা পড়লেও তার মূল অবধি গোড়া অবধি পৌঁছানো না যায়। কারণ যখনই কেউ ধরা পড়ে তার ওপরের যে আছে তাকে অটোমেটিক্যালি হয় গুম করে দেয় অথবা একদম খতম করে দেয়, ব্যাস ওই লাইনটা সেখানেই শেষ। এই হচ্ছে স্লিপার সেল। এইগুলোকে আবার কিন্তু নতুন করে সক্রিয় করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এই রকম সময়ই সচরাচর জঙ্গিরা এই সমস্ত স্লিপার সেলকে সক্রিয় করে যাতে একটা সামগ্রিকভাবে উৎপাত তৈরি হয়। আর দ্বিতীয়ত বাংলাদেশে অশান্তির সুযোগে সীমান্ত পার করে অনুপ্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যতদূর জানা গেছে অনুপ্রবেশ আটকানো এবং এ রাজ্যের জামাতের ওই স্লিপার সেলগুলোকে ভোঁতা করে দেওয়ার জন্যই কাল এনআইএ এবং রাজ্য পুলিশের 2 শীর্ষ কর্তার বৈঠক হয়েছে। সোজা কথা কি, একটা সময় কেন্দ্র আর রাজ্যের মধ্যে তরজা চলতো এই অনুপ্রবেশ নিয়ে। রাজ্য বিএসএফকে দোষ দিত, কেন্দ্র রাজ্য সরকারকে দোষ দিত।
আর এখন পরিস্থিতি বিচার করে নিজেদের তৈরি রাখছে এনআইএ এবং রাজ্য পুলিশ এবং যৌথভাবে। এইটা হচ্ছে পরিস্থিতি বিচার করে নিজেদের সঠিক রাস্তা বেছে নেওয়া। এটা একটা দায়িত্বশীল গণতন্ত্রে সম্ভব, অস্থির নির্বোধ গণতন্ত্রে সম্ভব না, ধর্মান্ধ গণতন্ত্রে সম্ভব না। আচ্ছা, একটা কথা বলুন তো, এই একই কাজ কি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? পরিস্থিতি অনুযায়ী কি তিনি নিজেকে এবং নিজের দলকে তৈরি রাখছেন? তৃণমূল নেত্রী তো বলেছেন যে তাকে দায়িত্ব দিলে তিনি বিরোধী ইন্ডি জোটকে অনেক ভালোভাবে চালাবেন। তার এই কথাটা বলার কারণ কি? তার মানে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে চাইছেন যে রাহুল গান্ধীর কথায় ইন্ডি জোট যে চলছে তারপরে ঠিকঠাকভাবে চলছে না, সঠিক ভূমিকা পালন করছে না? এটাই তো সোজাসাপটা ব্যাপার। এই প্রশ্নটার উত্তর খোঁজার থেকেও আরও একটা অত্যন্ত জরুরি বিষয় আছে, জানেন তো? ইন্ডি জোটের নেতৃত্ব দিতে চাওয়ার মধ্যে দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন যে তিনি 2024 লোকসভা ভোটে জিতে, মানে এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সিটে জিতে তিনি এই মুহূর্তে বিরোধীদের মধ্যে ফ্রন্ট রানার। যতই বিজেপি সরকার গড়ুক, তারা একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আগের থেকে নরেন্দ্র মোদীর সরকার এখন অনেক বেশি শরিক নির্ভর, এবং ঘটনাচক্রে মোদী সরকারের শরিকদের কাছ থেকে যে কজন সংসদ দরকার সেই পরিমাণ সাংসদ প্রায় সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ওই জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে বা মানসিকতাটাকে আরেকবার সবার সামনে নিয়ে এসছেন? এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করলে বাংলার কি হবে? সেক্ষেত্রে এই রাজ্যের প্রশাসনের ব্যাটনটা কার হাতে যাবে? তিনি কি অন্য কারোর হাতে তুলে দেবেন? দিলে কার হাতে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে ফেলেছেন? মানে উত্তরসূরি কি তিনি বেছে ফেলেছেন? এটা দীর্ঘদিনের প্রশ্ন, কিন্তু বারবার উঠেছে, বারবার জবাব এসছে। তার থেকে সবাই ওই 1 আর 1 2 করার চেষ্টা করেছেন, 2 আর 2 4 করার চেষ্টা করেছেন, কিন্তু আখেরে কি হয়েছে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব কে পাবেন তাই নিয়ে এত সংশয়ের কারণটা কি? নর্মাল কোর্সে দেখলে ওই বললাম 2 2 4 1 1 2 এর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হওয়ার কথা। এটাই তো ওই স্বতঃসিদ্ধের মতো বিষয়, কিন্তু তারপরেও সংশয়ের জায়গাগুলো ওঠে। এর কারণ কি? এক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও তার মন্ত্রিসভার সদস্য করেননি। কবে করবেন? তাহলে হয়তো আর একটু পরবর্তী সময়ের একটু নির্দিষ্ট একটা ইঙ্গিত পাওয়া যাবে। আর 2, এখন যে দুজনের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে তাতে কি এই যে সম্ভাবনাটা, যেটাকে সবাই মোটামুটি নিশ্চিত সময়ের অপেক্ষা বলে ধরে রেখেছেন, এই কুণাল ঘোষরা তো সন তারিখ এরকম প্রায় বলে দিচ্ছেন, সনটা পর্যন্ত বলে দিয়েছেন আর কি, কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, মুখ্যমন্ত্রী হবেন, সেটার উপরে কি খুব বড় বড় কিছু প্রশ্নচিহ্ন বসে গেছে এই সাম্প্রতিক টানাপোড়েনে? জানা নেই, এবং এটাই সবাই জানতে চান কবে এবং কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হবে। আজ থেকে কয়েক মাস আগে TV9 বাংলাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তৃণমূল নেত্রী, একমাত্র ইন্টারভিউ ছিল ওই লোকসভা ভোটের সময়। সেই সময় তিনি এই প্রশ্নটার উত্তর যা দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও তিনি সেই একই উত্তর দিচ্ছেন, অর্থাৎ একটা ধোঁয়াশা বজায় রাখছেন বা টেকনিক্যালি কারেক্ট থাকছেন, কিন্তু তফাৎ একটা হয়ে গেছে। লোকসভা ভোটের আগে তার দেওয়া সেই উত্তরটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, কিন্তু এখন তিনি যে বক্তব্য রাখছেন তার মধ্যে, মানে তার উত্তরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেই। এটা দল ঠিক করবে, ও দলের একজন ডেডিকেটেড সোলজার,
ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। মমতা ব্যানার্জি শেষ কথা, সেটা আগেও জানা ছিল, এখনো তাই আছে। দল যেরকম ছিল সেরকমই আছে। তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো কথা বলেননি। দলের যে অবস্থান সেটা জানিয়েছেন, সেটাই আমাদের অবস্থান। নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব নেই তৃণমূলে? নেই। তৃণমূলে একটাই আছে যে মমতা ব্যানার্জি প্রথম এবং শেষ কথা। এই প্রসঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তর দিয়েছেন, ফলে এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আমি কেউ নই, আমরা কেউ নই। এই প্রশ্নটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার। নিজেদের দলের মধ্যে মারামারি চলছে। দলের আর্থিক কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে, দলের সংগঠন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার ভাতুষপুত্রের হাতে বন্দী হয়ে গেছেন। আর তৃণমূল কংগ্রেস যদি একটা রাজনৈতিক দলই হয়, তাহলে তার 1 থেকে 100 পর্যন্ত কে? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু। কেন বলছি? আসলে আমরা এই পারিপার্শ্বিক দেশের বাইরের ঘটনা নিয়ে এত বেশি উদ্বেলিত না। আমরা আমাদের এখানে কি হচ্ছে সেটা দেখতে ভুলে গেছি, জানেন তো। মাঝে মধ্যে নজর দেওয়ার দরকার। আসলে কি জানেন, দেখুন এই যত কিছু কথাগুলোর মধ্যেও প্রচুর মানুষের মধ্যে একটা রোমান্টিকতা থাকে। তো আমরা বেসিক্যালি যার জন্যে অত্যন্ত উদার মনা, এটা ঘটনা। জানি না সব বাঙালি আজকাল, আর বলতে পারবো না সব বাঙালি উদার মনা কিনা, কিন্তু আমরা বেসিক্যালি উদার মনা। এবার এই উদার হতে গিয়ে আমরা কি করি? আমরা খেয়ালই করি না কখন আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, এই সব জিনিসগুলোকে ভুলে মেরে দিই। এগুলো সম্পর্কে গর্বিত হতে ভুলে যাই। মহা মুশকিলের জায়গা, জানেন তো। আর এখানেই আমাদের খুব অস্বস্তি হয়, খুব অসুবিধা হয়। তার কারণ বিশ্বাস করুন, এটা তো কিছুতেই ভুলতে পারি না যে হ্যাঁ, আমরা প্রত্যেকে ভারতবাসী। এটা আমাদের দেশ, ভারত আমাদের দেশ। প্রত্যেক ভারতবাসীর এই দেশের যে কোনো প্রান্তে যাওয়ার, থাকার, রোজগার করার অধিকার আছে, সাংবিধানিক অধিকার। প্রত্যেকের একভাবে দেশকে ভালোবাসার অধিকার রয়েছে। কিন্তু পাশাপাশি বাঙালি হিসেবে আমাদের এই বাংলার কথা ভাবার, আমাদের ভাষাকে ভালোবাসার, আমাদের সংস্কৃতিকে ভালোবাসার অধিকার রয়েছে, দায়িত্ব রয়েছে আমাদের। কারণ এর মধ্যে দিয়ে একটা জাতির, তার সম্প্রদায়ের, তাদের বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ঐতিহ্য, তাদের গর্ব, মানসিকতা, সব কিছু তো এটা, তাদের অস্তিত্ব এটা। বিশ্বাস করুন, বাংলার বাঙালির জন্য কথা বলার জন্য যদি কেউ আমাদের প্রাদেশিক বলেন, তাহলে আমরা প্রাদেশিক হতে রাজি আছি, কিন্তু বাংলা আর বাঙালির কথাই বলবো। আর তাই জন্য যখন দেখি কেউ একজন আমাদের রাজ্যে এসে এই ভাষাকে অপমান করেন, তখন তার সমুচিত জবাব দেওয়ার একটা দায়িত্ব আমাদের ওপর এসে বর্তায়। আজকে অত্যন্ত বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি, আমাদের একজন সেই দায়িত্বটা সর্বসমক্ষে পালন করেছেন এবং একজন ভারতবাসী হিসেবে ভারতের আরেকজন নাগরিককে বুঝিয়ে দিয়েছেন দায়িত্ববোধটা কীরকম হওয়া উচিত। গায়িকা ইমন চক্রবর্তী, আপনাকে স্যালিউট। ইমন চক্রবর্তী, আপনি আমাদের গর্বিত করছেন, করলেন। ওই অস্কারের দৌড়ে যখন আপনার গান ঢুকেছিল, সেদিন আমরা গর্বিত হয়েছিলাম, হয়তো প্রাথমিক দৌড় তাও। আর ঠিক একইভাবে আপনি যখন একটা টেকনোলজিক্যাল কোম্পানির ওই ফ্যামিলি ডের অনুষ্ঠানে গিয়ে যখন কেউ একজন আপনার দিকে আঙুল তুলে বলেন যে বাংলা গান শুনবো না, হিন্দি গানা শোনাও, আপনি তাকে সমুচিত জবাব দিয়েছেন, তাকে বুঝিয়ে দিয়েছেন একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে নিজের শির দ্বারা কীভাবে উঁচু করে রাখতে হয় এবং কীভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়, আরেকজন দেশবাসীকে শিক্ষিত কীভাবে করতে হয়। আপনারা শুনুন, আপনারা শুনলে বুঝবেন কেন এতটা গর্বিত করেছেন ইমন আমাদের। তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি
সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওদের স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? এর থেকে বড় শিক্ষা, এর থেকে ভারতবাসী হিসেবে দায়িত্ব পালন আর কেউ করতে পারতেন না। এর থেকে স্পষ্ট ভাষায় কাউকে শিক্ষা দিতে পারতেন না। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং আমার ধারণা যে যে দেখছেন তাদের জন্য এটা শিক্ষা, ঠিক সময়ে ঠিক কথা বলাটা এবং ঠিক ভাষায় বলাটা কতটা জরুরি। ইমনের সাথে কথা বলেছিলাম, ইমন কি বললেন জানেন? বলেন আমি জানতাম তো ওখানে বিভিন্ন ভাষাভাষী আছেন, আমি বিভিন্ন ভাষায় গান গাই, আমার কোনো অসুবিধা নেই, আমি গাইতাম হয়তো, কিন্তু আমার ভাষায় আমার কণ্ঠরোধ করার চেষ্টা কেউ করবে এবং যে মানে ভঙ্গিমায় করবে, তাতে মনে হচ্ছিল এর শিক্ষার অভাব রয়েছে, তাকে শিক্ষিত করাটা খুব দরকার। শিক্ষা জিনিসটা এরকম, ঠিক সময়ে ঠিক জায়গায় প্রয়োগ করাটা খুব জরুরি, সেটা এদেশে হোক বা দেশের বাইরে। একজন ভারতবাসী এখানে যেরকম করে দেখিয়েছেন, ভারতবাসী সেরকম প্রয়োজন হলে আমার ধারণা দেশের বাইরে গিয়েও করতে পারে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।